লামিন ইয়ামালের বয়স 16 বছর, মাত্র 16 বছর। ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তিনি যখন খেলছিলেন তখনও তার বয়স 16 বছর। আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখনও তার বয়স 16 বছর। ইনফ্যাক্ট রোববার দিন স্পেনের জার্সি গায়ে যে ইউরোর ফাইনাল তিনি খেলতে নামবেন তার আগের দিন পর্যন্ত ইয়ামালের বয়স 16 বছরই থাকবে। আচ্ছা, 16 বছর বয়সের একটা মানুষ কি করতে পারেন? আমি আপনি কি করেছি? আমাদের কথা বাদ দেন, আমরা তো সাধারণ মানুষ। ধরুন হচ্ছে ফুটবল ইতিহাসের দিকে যদি তাকান, ফুটবল ইতিহাসের তাবৎ রথী মহারথী তারা নক্ষত্র তারা 16 বছর বয়সে কি করেছেন? কেউ কোনোদিন কোনো মেজর টুর্নামেন্টে 16 বছর বয়সে গোল করতে পারেননি, না বিশ্বকাপে, না ইউরোতে, না কোপা আমেরিকায়। সেইখানে লামিন ইয়ামাল তো এই পুরো ইউরোটাই আলোকিত করে রেখেছেন তার অসাধারণ পারফরমেন্সে, আর সবকিছু ছাপিয়ে গেলেন সেমিফাইনালে এই ফ্রান্সের বিপক্ষে তার সেই অবিশ্বাস্য গোলটাতে। আর স্পেনও আসলে অবিশ্বাস্য, ফ্রান্সের জন্য টু গুড। এমনকি ফ্রান্সের জন্য বলতে হচ্ছে এই স্পেন বেশি বেশি ভালো। ফ্রান্সকে 2-1 গোলে হারিয়ে স্পেন চলে গেল ইউরোর ফাইনালে। তারা এখন অপেক্ষায় থাকবে ইংল্যান্ড নেদারল্যান্ডস ম্যাচের বিজয়ীর জন্য। স্পেন বেশি ভালো বলছিলাম, সেই স্পেন ধরেন হচ্ছে কি টুর্নামেন্টের এর আগে যে 5টা ম্যাচ খেলেছে 5টাই তারা জিতেছে। এই নিয়ে 6 নাম্বার ম্যাচ জিতলো, টানা 6 ম্যাচ জিতে ইউরোর ফাইনালে ওঠা প্রথম দল তারা হয়ে গেল। পুরো টুর্নামেন্টে তাদের অ্যাটাকিং ফুটবল যেমন দৃষ্টি কেড়েছে, ঠিক তেমনিভাবে তারা ডিফেন্সেও কম্প্যাক্ট। সব মিলিয়ে এই ম্যাচ শুরু হওয়ার আগে ফ্রান্সের চেয়ে কিছুটা হলেও তারা এগিয়েছিল। ফ্রান্স অন দ্য আদার হ্যান্ড, তাদের যে ইউরোর সেমিফাইনাল পর্যন্ত খুব ভালোভাবে তারা এসেছে ব্যাপারটা তেমন নয়। ইনফ্যাক্ট এই সেমিতে তারা চলে এসেছে ওপেন প্লে থেকে কোনো গোল না করে। কিন্তু একই সঙ্গে তাদের ডিফেন্সটাও আসলে এমন কম্প্যাক্ট, তাদের মিডফিল্ডের ওই জায়গাটা থেকে এমন একটা প্রতিরোধ আসে যেটা ঠিক ফ্রান্স সুলভ না, বা ফ্রান্সের যে সে ঐতিহ্যবাহী ফুটবলের সঙ্গে ঠিক সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু তাদের গোল দেওয়াটা আসলে খুব কঠিন। অথচ এই সেমিফাইনালটা যখন শুরু হলো 9th মিনিটেই ফ্রান্স ওপেন প্লে থেকে টুর্নামেন্টের প্রথম গোলটা তারা করে ফেললো, এবং তখনই বোঝা গিয়েছিল একটা জমজমাট ম্যাচ এবার হতেই যাচ্ছে। গোলটা ফ্রান্স দিয়েছে দুর্দান্ত। কিলিয়ান এমবাপ্পে বল পেয়ে যে বাম প্রান্ত থেকে তিনি যে ক্রসটা করেছেন সেই ক্রসে লাফিয়ে উঠে কোলোমুয়ানি ভালো একটা প্লেসিং হেডে তিনি গোলটা দিয়ে দিয়েছেন। তখন নিশ্চিতভাবেই ম্যাচের মাত্র 9th মিনিট, কিন্তু এরই মধ্যে স্প্যানিশরা তাদের আসলে মাথার চুল ছাড়ার মতো অবস্থা, কারণ তার জাস্ট কিছুক্ষণ আগেই একই রকম একটা সুযোগ ফাবিয়ান রুইজও পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ কাজে তিনি লাগাতে পারেননি। তার ওইটাতে তিনি আসলে গোল করতে পারেননি, কোলোমুয়ানি গোল করতে পেরেছেন। কিন্তু এই যে গোলটা খেয়ে পিছিয়ে পড়লো না, তারপরেও কিন্তু স্পেন থেমে থাকেনি। তারা তাদের খেলাটা ঠিকই চালিয়ে গিয়েছে, এবং সেই জায়গাটা থেকে তারা 21-25 এই 4 মিনিটের মধ্যে 2টা গোল তারা দিয়ে দিয়েছে। তার মধ্যে 21 মিনিটের সময় সেই গোলটার কথা বলছিলাম যেটা দিয়ে আসলে শুরু করেছিলাম, এই ইয়ামালের গোল। ধরেন তিনি হচ্ছে গিয়ে বলটা পেয়ে প্রথমে বক্সের হচ্ছে গিয়ে রাইট সাইডে বলটা পেয়ে মনে হচ্ছিল প্রথমেই শুট করবেন, তারপরে একটুখানি টাইম নিলেন। এরপরে তিনি যেভাবে হচ্ছে গিয়ে বাম পাশে স্পেসটা বের করে বাম পায়েরই একটা শট নিলেন, যেই শটটা এমন দুর্ভেদ্য, এমন তার নিশানা, সেইটা ঠেকানোর সাধ্য পৃথিবীর কোনো গোলকিপারেরই আসলে নেই। একেবারে বক্সের বাইরে থেকে নেয়া তার সেই বাঁকানো শট এই সেট থেকে হচ্ছে গিয়ে পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। লিওনেল মেসি, মানে মেসির মতোই আসলে এই শটটা করেছেন তিনি, মেসির মতোই গোলটা করেছেন। বার্সেলোনার তাকে ভবিষ্যৎ ভাবা হচ্ছে, সো এই তুলনাটা অলরেডি চলে আসছে এবং ভবিষ্যতে আরো অনেকবার আসবে। এবং এই গোলটা করার পর বার্সেলোনা শহরে, অন্তত পক্ষে বার্সেলোনা ক্লাবের মধ্যে ওই মেসির সঙ্গে সেই তুলনাটা এই আরো বেশি করে আসবে। এবং তার কিছুক্ষণ পরে আর 4 মিনিট পরে লিডটাও নিয়ে নিল স্পেন, এবং সেইখানটাতেও ড্যানিয়েল মো আরো একটা খুব ভালো গোলও তিনি করেছেন। স্পেশালি তার শুরুতে প্রথম যে 2টা টাচ, যেই 2টা টাচ দিয়ে বলটাকে তিনি একটা টাচ দিয়ে নামালেন, আরেকটা টাচ দিয়ে তিনি হচ্ছে গিয়ে ডান পাশে সরিয়ে নিয়ে গেলেন। তারপরে যেই শটটা করেছেন সেটাকে প্রথমে ওন গোল দেওয়া হয়েছিল জুলস কুন্ডের, তারপরে হচ্ছে গিয়ে ইউএফএ, আমরা খেলার মাঝখানে আমি দেখছিলাম, সেটা চেঞ্জ করে আবার ওইখানে অলমোর গোলটাই দিয়ে দিলেন। সো পিছিয়ে পড়ার পরও যে 2টা গোল করে দারুণভাবে এইখানটাতে স্পেনের কামব্যাকটা হলো। ফ্রান্স কি ম্যাচের মাত্র তখন 25 মিনিট সময়, সো বাকি সময়টা তো ফিরে আসার মতো অনেকখানি সুযোগ ফ্রান্সের সামনে ছিল। সেইটা কি তারা খুব ভালোভাবে করতে পেরেছে? আসলে তারা খুব ভালোভাবে করতে পারেনি। স্পেনের যে ফুটবলটা তারা খেলছে সেই ফুটবলে শুধুমাত্র তাদের ওই সুন্দর ফুটবল, অ্যাটাকিং ফুটবল, ওইটাকেই অনেক ক্রেডিট দেওয়া হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের বিপক্ষে গোল করাটাও চারটিখানি কথা নয়, স্পেশালি যখন রদ্রির মতো একজন প্লেয়ার
প্লেয়ার থাকবেন। তার এই ম্যাচটাতে আপনি চিন্তা করে দেখেন, এই পাশে রদ্রি রয়েছে আর ওদিক দিয়ে হচ্ছে গিয়ে ফ্রান্স টিমের মিডফিল্ডেও তো এনগোলো কান্তে রয়েছে। কান্তে অনেকটা বক্স টু বক্স খেলছেন, কিন্তু ধরেন চুয়ামানি রয়েছেন। সো এই জায়গাটা থেকে মিডফিল্ডের কন্ট্রোল নেওয়াটাও কিন্তু খুব সহজ কথা নয়। যেই জিনিসটা আসলে রদ্রি করতে পেরেছেন, খুব ভালোভাবেই করতে পেরেছেন। ফ্রান্স তাই যে আসলে খুব অনেক ওপেন চান্স পেয়েছে, অনেক সুযোগ পেয়েছে তা না। ধরেন আপনি সেকেন্ড হাফে মোটামুটি ফ্রান্সই ডোমিনেট করে খেলেছে। ডোমিনেশন বলতে হচ্ছে গিয়ে বল তাদের পায়ে ছিল, তারা এটাকে ওঠার চেষ্টা করেছে, কিন্তু সেইখান থেকে খুব ক্লিয়ার চান্স তারা কয়টা পেয়েছে? দুইটা কর্নার থেকে তারা দুইটা সুযোগ পেয়েছিল, যেই হেডগুলা খুব একটা সুয়ামানির আর আরেকটা উপমেকানোর ভালোভাবে কানেক্ট হয় নাই। সত্যিকার অর্থে ফ্রান্স সুযোগ পেয়েছিল হচ্ছে গিয়ে একেবারে শেষ সময়ের দিকেই, যেইখানটাতে হচ্ছে গিয়ে একটাতে থিও হার্নান্ডেজ তার ওই বক্সের মধ্যে বল পেয়ে গিয়ে শটটা বাইরে দিয়ে মেরে দিলেন, আর একদম শেষ সময় কিলিয়ান এমবাপ্পের, এটা কত 86 নাম্বার মিনিটে, ওইটা আসলে এমবাপ্পের মিস করাটা ঠিক হয়নি। তিনি যেভাবে হচ্ছে গিয়ে একটা রান নিয়েছিলেন এবং বক্সের ভেতরে ঢুকে গিয়ে স্পেস করে জায়গাও তৈরি করে নিয়েছিলেন, শটটাকে তিনি আসলে বার পোস্টের মধ্যে রাখতে পারলেন না। ওইটা মনে হচ্ছিল যে কিলিয়ান এমবাপ্পে গোলটা আসলে দিয়েই দিয়েছেন, স্পেশালি তার এই ম্যাচে যে মাস্ক ছাড়া খেলতে নেমেছেন, তাকে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছন্দ লাগছিল, কিন্তু সেই জিনিসটা তারা আর করে উঠতে পারেনি। ফ্রান্সও পুরো খেলাটা মানে সেকেন্ড হাফে তাদের হাতে এত মানে পায়ে এত বল থাকা সত্ত্বেও আর্জেন্সিটা আসলে অনেক কম ছিল। মানে মনে হয়নি যে তারা আসলে খুব প্রেস করছে, তারা হচ্ছে গিয়ে স্পেনিয়ার্ডদের পায়ে বল গেলে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, ওই আর্জেন্সিটা কম ছিল। তারা ভেবেছিল যে কোনো না কোনো জায়গা থেকে একটা গোল তো আমরা পেয়েই যাবো। ইনফ্যাক্ট সেই সুযোগটা এমবাপ্পের সামনে এসেছিল, সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। স্পেন তাই হচ্ছে গিয়ে একটা দুইটা দুর্দান্ত ইন্ডিভিজুয়াল দুইটা গোল, এবং সেই ইন্ডিভিজুয়াল গোলের মধ্যেও আসলে লামিন ইয়ামালেরটা আলাদা করে মনে পড়বে, আলাদা করে এটা নিয়ে অনেক দিন চর্চা হবে, অনেক দিন কথাবার্তা হবে যে একজন সুপারস্টারের যে তৈরিটা যে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই সিজনে তিনি বার্সেলোনার হয়ে অলরেডি মানে 50টা ম্যাচে লাস্ট সিজনটাতে তিনি খেলেছেন, সেটা ঠিক আছে, তার প্রতিভাটা বোঝা যাচ্ছিল, সেইটাও ঠিক আছে। ইউরোর যে এর আগের যে প্রথম 5টা ম্যাচ খেলেছেন সেইখানটা তো তার অ্যাসিস্ট রয়েছে, ভালো ফুটবল খেলেছেন। নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল দুই সাইড থেকে হচ্ছে গিয়ে একেবারে তটস্থ করে রেখেছেন প্রতিপক্ষ রক্ষণ, সবই ঠিক আছে। কিন্তু এই ম্যাচে এরকম একটা প্রেশার সিচুয়েশনে পিছিয়ে যাওয়ার পরে যেই ক্যালিবারের একটা গোল তিনি করলেন, এটা আসলে ম্যাজিক, এটা ম্যাজিক্যাল। ফ্রান্সকে বিদায় করে দিয়ে তাই এইখানটাতে স্পেন উঠে গেল ফাইনালে, ম্যাজিক্যাল ফুটবল খেলেই, ম্যাজিক্যাল সব ফুটবলারদের নিয়েই। এখন ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস ওই সাইড থেকে অন্য যেই দলই আসুক না কেন, এই স্পেনকে শিরোপা থেকে বঞ্চিত করা তাদের জন্য খুব 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 কঠিন কি হবে বলে মনে হয় না আপনার?